লন্ডন কেলেঙ্কারির পরে এবার রোমে ঠিক একই ধরনের কেলেঙ্কারির ঘটনা ঘটেছে। লন্ডনে বলা হয়েছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে ডক্টর ইউনূসের, আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা, বৈঠক হবে, কিন্তু সেটা আজ হয় কাল হয় করে সেই পুরা জুন মাস চলে গেল, বৈঠক আর হলো না। এবারও একটা খুব গৌণ একটা মিটিং এ গেছেন বাংলাদেশের উপদেষ্টা, বিদেশ যাওয়ার নাম শুনলেই তিনি পাগল হয়ে যান, এবং তার বহর কিন্তু এইবার অফিসিয়ালি বোধহয় 51 জন, আর সব মিলিয়ে যাচ্ছে 98 জন। তার মানে এখন যেটা করে, বহরের প্রকৃত সফর সঙ্গীর সংখ্যা একটু লুকিয়ে তিনি বহরের সংখ্যা কম দেখাতে চান। যাই হোক, শুরু হলো। রোমের বিমানবন্দরে তিনি নামলেন, ডক্টর ইউনূসকে রিসিভ করতে তেমন কেউ এলেন না। সাধারণত এর আগে দেখা গেছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রিসিভ করেছিল এই ইটালির প্রধানমন্ত্রী, কিন্তু এবার প্রধানমন্ত্রী তো দূরের কথা, সরকারের কোনো মন্ত্রী, উপমন্ত্রী বা কোনো সচিব পর্যায়ের কেউ আসেনি। তো অপমান শুরু সেখান থেকেই। তারপরে বাংলাদেশের মিডিয়া সয়লাভ হয়ে গেছে যে ডক্টর ইউনূস এবার ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে দেখা করবেন। হঠাৎ করে এই একটু আগে একটা ফটোকার্ড দেখলাম যে প্রেস সচিব, যে বাংলাদেশের প্রেস সচিব যে ডাস্টবিন শফিক, তিনি বলছেন যে আমি তো কোথাও বলিনি যে প্রধান উপদেষ্টার সাথে ইতালির প্রধানমন্ত্রীর দেখা হবে। প্রেস সচিব কোথাও বলেননি, কিন্তু বাংলাদেশের মিডিয়াতে তাহলে এই খবর কে দিল? বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়ায় এই প্রধান উপদেষ্টার সাথে ইতালির প্রধানমন্ত্রীর মিটিং হবে এই খবরটা ছাপা হয়েছে, প্রচারিত হয়েছে, এবং প্রেস উইং যদি এই নিউজ না দেয় তাহলে বাংলাদেশে তো প্রেস উইং এর হুকুম ছাড়া মিডিয়ার একটা পাতাও নড়ে না। তাহলে এই নিউজটা কে দিয়েছে? এইখানে খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে আর কি। যাই হোক, ঘটনা হলো যে এই ডাস্টবিন শফিকের ঢাকার অফিস থেকেই সব মিডিয়ায় প্রেস রিলিজ দিয়ে বলা হয়েছে যে প্রধান উপদেষ্টার সাথে ইতালির প্রধানমন্ত্রীর এই জর্জিয়া মেলোনির মিটিং হবে। সো দে ডিড ইট। এখন যখন বাস্তবতাটা জেনে যাচ্ছে এবং জর্জিয়া মেলোনির সাথে আসলে মিটিং হওয়ার কোনো আলোচনাই হয়নি, তারা মানে ইউনূসের অফিস থেকে যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু জর্জিয়া মেলোনির অফিস থেকে সেই চেষ্টার কোনো জবাবই দেওয়া হয়নি। যদিও এটা আমার একটু খারাপই লাগে, ভালো হোক মন্দ হোক বাংলাদেশেরই তো সরকার প্রধান, কিন্তু তার অফিস থেকে যখন যোগাযোগ করা হয়েছে এবং আমাদের ইতালির যে দূতাবাস আছে, বাংলাদেশ দূতাবাস, তারা যোগাযোগ করেছিল। সাধারণত এই ধরনের যোগাযোগ করলে মানে হয় হ্যাঁ বলে অথবা দুঃখ প্রকাশ করে, কিন্তু এইবার একদম শেষ মুহূর্তে যোগাযোগ করেছে এবং ইতালির প্রধানমন্ত্রীর অফিস থেকে কোনো রেসপন্সই করেনি। মানে এটা আরো বেশি অপমান। এখন যাই হোক, মিডিয়ায় চলে আসছে, আবার মিটিংও হবে না। এই লন্ডনে কিয়ার স্টারমারের সাথে মিটিং নিয়ে হাসাহাসি, প্রচন্ড হাসাহাসি, যদিও ডক্টর ইউনূসের লজ্জা নাই। আমাদের কানাডা প্রবাসী পক্ষ ত্যাগকারী একজন কূটনৈতিক কর্মকর্তা, রাষ্ট্রদূত হারুন আল রশিদ খুব সুন্দর বলেছে যে ডক্টর ইউনূসের লজ্জা নাই। আপনি যদি তাকে বলেন যে তোরে ল্যাংটা করে রাস্তায় দৌড়ানোর ব্যবস্থা করব, সে সেটাও করবে, শুধু জিজ্ঞেস করবে এটা করলে কত টাকা দেবেন। তো সেই কান কাটা ডক্টর ইউনূসের তো লজ্জা শরম নাই, আর তার মিডিয়া হলো আরেক কাঠি সরেস। এখন যেহেতু এটা এই ফাপড়বাজিটা ফাঁস হয়ে গেছে, এখন এই ডাস্টবিন শফিক ঢাকা অফিসে ফোন করে চিৎকার চেঁচামেচি শুরু করছে। প্রেস উইং এ যারা আছে তাদের চিৎকার করে বলতেছি, তোরা কি আমাকে একটু শান্তিতে থাকতে দিবি না? মানে রোমে এসে তিনি যে একটু ফুর্তি ফার্তা করবেন, পানিপুনি খাবেন, সেই সুযোগও নাকি তার ঢাকা অফিস তাকে দিচ্ছে না। এইবার দুটো ইন্টারেস্টিং তথ্য দিই। এই যে এখন উপদেষ্টারা বা বিভিন্ন পার্টির নেতা টেতারা সেফ এক্সিটের কথা বলছে, তাদের মধ্যে একটা ভয় ধরে গেছে, পালাবে কোথায়। আবার উপদেষ্টা বলছে না পালাবো না। এর মধ্যেই এই ডাস্টবিন শফিক কি করছে জানেন? সে এবার তার সাথে করে তার যত স্থাবর অস্থাবর সম্পত্তি আছে, তার সকল দলিল, সকল ডকুমেন্ট
আসল কপি তার সাথে করে নিয়ে গেছে এবং তার শালার একজন বন্ধুকে রোমে আসতে বলেছেন। সেই বন্ধুর কাছে, সেই শালার বন্ধুর কাছে সব অরিজিনাল ডকুমেন্ট তিনি জমা রেখে আসবেন, কারণ দেশে কখন কি হয়, পালাতে পারবে কিনা সেটাও অনিশ্চিত। পালানোর চেষ্টা করবেন, না পারলে হয়তো ওই সেন্ট্রাল জেলে ঢুকতে হবে, আর সেন্ট্রাল জেলে তাদের জন্য কি অপেক্ষা করছে এটা তো আর বলার কোনো, মানে এটা আর বলার কিছু নাই। এটা হলো শফিক চ্যাপ্টার। ডক্টর ইউনূসের একটা আরেকটা হিডেন এজেন্ডা আছে। ডক্টর ইউনূস তো চেষ্টা করেছিলেন ইটালির প্রধানমন্ত্রীর সাথে দেখা করবে, কিন্তু তার এয়ারপোর্টের রিসেপশনের যে, আপনারা তো ছবি দেখছেনই, যে ছবি তার, এটা অফিসিয়ালি সরবরাহ করা ছবি, চার্জ দেখে আর কি বলবো। আর এদিকে ইটালির যে আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের অন্য অন্য দল শক্তি, তারা তো ইউনূসকে মোটামুটি এয়ারপোর্টে এমন রিসেপশন দিছে যে তাকে বিকল্প পথে, অন্য অন্য দেশে যেমন বিকল্প পথে পালিয়ে বেরোয়, এখানেও সেই একই ঘটনা ঘটছে। যাই হোক, ডক্টর ইউনূসের হিডেন এজেন্ডার যেটা হলো, তিনি চেষ্টা করবেন যে ভ্যাটিকান সিটিতে যে বর্তমান পোপের সাথে দেখা করতে আর কি। হ্যাঁ, এবং সম্ভবত তিনি আগামীকাল চেষ্টা করবেন, বা এই পোপের সাথে দেখা করার তার একটা উদ্দেশ্য হলো যে তিনি পোপকে কনভিন্স করার চেষ্টা করবেন যে ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে তিনি একটা মিটিং করতে চান। ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে তিনি অনেকবার চেষ্টা করেও একটা মিটিং করতে পারতেছেন না, তিনি বারবার প্রত্যাখ্যাত হয়েছেন। একবার তো প্যারিসে যাওয়ার কথা ছিল, এই মিটিং এর স্কেজুল পায়নি বলে তিনি প্যারিসেই যাননি। তো এখন এই ভ্যাটিকান সিটির পোপকে ধরে যদি তিনি ফ্রান্সের প্রেসিডেন্টের একটা অ্যাপয়েন্টমেন্ট পান, ফ্রান্সে যাওয়ার জন্য ডক্টর ইউনূসের এত আগ্রহ কেন? এই জায়গাটা খুব ইন্টারেস্টিং। গ্রামীণ ফ্রান্সের বিশাল বিজনেস রয়েছে, প্রায়, ইফ আই এম নট রং, এটা $2.5 বিলিয়ন প্রপার্টি রয়েছে গ্রামীণ ফ্রান্সের। এবং এই টাকাটা, এই এই প্রপার্টিটা হুমকির মুখে পড়ে যেতে পারে, কারণ ডক্টর ইউনূসের নয় ছয়, ডক্টর ইউনূস এই যে গ্লোবাল সেলিব্রিটি, অনেক ভালো ভালো কথা বলেন, কিন্তু গত 14 মাসে তার মুখোশ, তার ক্যারেক্টার, তার জঙ্গি প্রীতি, তার সাম্প্রদায়িক চরিত্র, সবকিছু পৃথিবীর কাছে উন্মোচিত হয়ে গেছে, এবং পৃথিবী আজকাল কিন্তু আর ডক্টর ইউনূসকে পোছে না। আবারও সেই যেটা বলছি যে রোমে তার রিসেপশন দেখে বোঝা গেছে যে তার বর্তমান অবস্থা কি, এবং তিনি কোথাও গেলে এখন আর মানুষের তেমন আগ্রহ তৈরি হয় না, এবং এই সব গুরুত্বহীন মিটিং হলেও তিনি চলে যান। যাই হোক, ডাস্টবিন শফিক খুব অশান্তিতে আছেন, তার অফিসের লোকজনের উপরে খেপছেন, প্রপার্টির দলিলপত্র নিয়ে গেছে, আর ডক্টর ইউনূস আছে তার ধান্দায় পোপকে দিয়ে যদি ফ্রান্সের রাষ্ট্রপতির একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়। বাংলাদেশ সেনাবাহিনীতে, ইভেন ওভারঅল আর্ম ফোর্সেস ডিভিশনের মধ্যে একটা অস্থিরতা চলছে, নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী। এর কারণ হলো যে সম্প্রতি 25 জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে আইসিটি থেকে, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এই 25 জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ হলো তারা গুম খুনের সাথে জড়িত। এই গুম কমিশনে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন মূলত 4 জনের কথা বলা হচ্ছে। একজন হলো যুদ্ধ অপরাধী গোলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার আজমি, আরেক যুদ্ধ অপরাধী যাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যার বিরুদ্ধে মীর কাসেমের ছেলে ব্যারিস্টার আরমান, আরেক যুদ্ধ অপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী, যার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তার ছেলে হুম্মাম কাদের চৌধুরী, এবং আরেক সন্ত্রাসী, ইউপিডিএফ এর সন্ত্রাসী, যার বিরুদ্ধে অসংখ্য খুনের এবং সন্ত্রাসের মামলা রয়েছে, সেই মাইকেল চাকমা। সাধারণত এদের অভিযোগের ভিত্তিতেই এই সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, এবং সেই মামলা আইসিটিতে গেছে বেআইনিভাবে, এবং সেই আইসিটি থেকে আবার আরো বেআইনিভাবে, নজিরবিহীনভাবে এই 25 জন সেনা অফিসারের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে। তার মধ্যে 14 জন হলো 10 জন রিটায়ারমেন্ট, 14 জন সার্ভিং, আর একজন এলপিআর এ আছেন, মোট 25 জন। এই যে অভিযোগ, আমি একটা কেস স্টাডি আপনাদের সামনে হাজির করব। ব্রিগেডিয়ার আজমি, তিনি অভিযোগ করেছেন এবং তিনি মিডিয়ায় বিভিন্ন সময় কথা বলছেন। আমি আপনাদের অনুরোধ করব, আমি কয়েকটা ভিডিও ক্লিপ ছোট ছোট দেখাবো ব্রিগেডিয়ার আজমির, তার কথাগুলো আপনারা একটু শুনবেন, এবং ফাঁকে ফাঁকে আমি আলোচনা করব, এবং শেষে আমার কিছু অবজারভেশন থাকবে। প্রথমে আমরা একটু শুনি। বন্ধ করে দিয়েছিল ওই জন্য জানা যে আমার সেই পুরাতন পরিচিত বেস আমি দেখতে পেয়েছি। আমি 100% শিওর যে আমাকে জিআইসি তে রাখা হয়েছে।
আচ্ছা, আপনি বলেছেন যে অফিসার আপনাকে তুলতে গিয়েছিল, তাকে আপনি চিনতে পেরেছেন, তিনি কে? আমি যতটুকু মনে স্মরণ করতে পারি তার নাম কর্নেল। উনি তখন লেফটেন্যান্ট কর্নেল ছিলেন না কর্নেল ছিলেন না, কিন্তু তিনি কর্নেল হিসাবে রিটায়ার করেছেন এবং উনি এখন দুবাইতে অনেক বিশাল কোটি সম্পত্তির মালিক হয়ে উনি এখন দুবাইতে ব্যবসা করছেন। তার নাম মকসুদুল হক। উনি 19তম বিএমএ রং করছেন, সাজোয়া বাহিনীর মানে আর্মার্ড কোর রং। এবং আমি অন্যান্য অফিসারদের কাছে জেনেছি যে হ্যাঁ, সে এই প্রকৃতির লোক। আমি আগে দেখিনি তাকে কোনোদিন। দেখেন, তিনি বলেছেন তিনি 2016 সালের 24শে অগস্ট তাকে তার বাড়িতে এসে কিছু লোকজন তাকে নিয়ে যায়, মিসিং। এই দিন থেকে তিনি মিসিং, এবং তিনি বলেছেন যে তিনি একজনকে চিনতে পেরেছেন, লেফটেন্যান্ট কর্নেল মকসুরুল হক। আমাদের আমার কাছে যে তথ্য আছে, 2016 সালের 24শে আগস্ট এই লেফটেন্যান্ট কর্নেল, বর্তমানে রিটায়ার্ড মকসুরুল হক, সৌদি আরবে ছিলেন। তিনি হজ পালন করতে গিয়েছিলেন এবং সেই বছর হজ হয়েছিল 10ই সেপ্টেম্বর থেকে 15ই সেপ্টেম্বর। এই হজ করবার জন্য তিনি তখন সৌদি আরবে অবস্থান করছিলেন। তিনি আরো বলেছেন যে এই মকসুরুল হক এখন দুবাইয়ে অবস্থান করেন, বিশাল ব্যবসায়ী, অঢেল সম্পত্তির মালিক। এটিও অসত্য তথ্য। তিনি দুবাই তো দূরের কথা, এশিয়ার কোনো দেশে নেই। তিনি অনেক দূরে, সে আটলান্টিক প্যাসিফিকের পারে কোনো একটা দেশে অবস্থান করছেন এবং সেখানে তিনি যথেষ্ট স্ট্রাগল করছেন। আমি জানি না ব্রিগেডিয়ার আজমি এই তথ্য কোথায় পেলেন যে কোটি কোটি টাকা এবং দুবাইয়ে ব্যবসা পেয়েছে, এবং তার সম্পর্কে যেটা বললেন যে সে নাকি, মানে তার ভাষায়, যে বেয়াদব। এবং আরো একটা ইম্পর্টেন্ট বিষয় হলো যে লেফটেন্যান্ট কর্নেল মকসুরুল কখনো ডিজিএফআই তে পোস্টেড ছিলেন না, এবং যখনকার ঘটনার কথা বলা হচ্ছে তখন তিনি বগুড়ায় পোস্টেড, আর্মার্ড কর্পস সেন্টার অ্যান্ড স্কুল বগুড়ায় পোস্টেড, এবং সেখান থেকেই তিনি রিটায়ারমেন্টে যান। আমার কাছে তিনি যে বগুড়ায় পোস্টেড ছিলেন ওই সময়, আমার কাছে কিন্তু পে স্লিপের কপি আছে। কে কাকে রক্ষা করার জন্য এই আলমত্ব ধ্বংস করা হচ্ছে, আপনার থেকে আপনার কি মনে হয়? আমি তো আমি আবারও বলছি, আমি আল্লাহ রসুলকে ভয় পাই বেশি। দুনিয়া মানুষ কি বললে সেটা ভয় পাই না। আমি অনুমান ভিত্তিক কোনো কথা বলবো না, কারণ কোরআনে নিষেধ আছে, হাদিসে নিষেধ আছে। তোমরা অনুমানের উপরে কোনো কথা বলো না। তো আমার যেখানে ডাইরেক্ট নলেজ নাই সেখানে আমি কিভাবে বলবো? মানে এখানে হাসিনা রক্ষা পাচ্ছে না, ডিজিএফআই রক্ষা পাচ্ছে না, তারেক সিদ্দিকী রক্ষা পাচ্ছে, মানে যারা জড়িত ছিল তারা সবাইকে রক্ষা পাওয়ার জন্য সুযোগ নাই। আলামত প্রধান উপদেষ্টা কমিশন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর দেখিয়ে এসছে যে তাহলে ভাঙ্গা হয়েছে, এগুলো দেখা যাচ্ছে না। জানার রং অরিজিনাল সিনারিওটা তো আমরা দেখতে পেলাম না, মিডিয়াতে তো অরিজিনাল সিনারিও আপনারা দেখেছেন। কিন্তু আজকে ডক্টর ইউনূস যদি সহযোগে না যেতেন, যেটা পৃথিবীর ইতিহাসে কোনো হেড অফ দ্য গভর্নমেন্ট চায়নি, উনি যদি না যেতেন তাহলে যতটুকু দেখতে পেতেন এতটুকু দেখতে পেতেন না। টুইটারের কোন কোথায় কনসেন্ট্রেশন, কোথায় কি করেছে, নাজদিক ক্যাম্প, আপনার গাড়ি কারাগার, এই সমস্ত 15 বছর চিত্র দেখেছেন ভিতরে? কোনো দেখেননি। আয়নাঘর নিয়ে তিনি কথা বলেছেন এবং বলেছেন যে উপস্থাপিকার প্রশ্ন ছিল যে এই যে আয়নাঘর যে ভাঙচুর করেছে অরিজিনাল ফর্মে রাখা হয়নি। তো তিনি এক পর্যায়ে বলেছেন যে পৃথিবীর একমাত্র সরকার প্রধান ইউনূস যিনি আয়নাঘর পরিদর্শনে গেছেন, এবং তিনি বলেছেন এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের এত কনসেন্ট্রেশন ক্যাম্প ছিল, কোনো সরকার প্রধান নাকি সেটা দেখতে যায়নি, আমরা নাকি জানি না কনসেন্ট্রেশন ক্যাম্পের ভেতরের অবস্থা কি ছিল। অথচ আমি ব্যক্তিগতভাবে ইউরোপে অসংখ্যবার গিয়েছি, আমার খুব প্রিয় একটা মহাদেশ। আমি কম্বোডিয়ায় গিয়েছি, ভিয়েতনামেও গিয়েছি। ইউরোপের অস্ট্রিয়া, ফ্রান্স, পোল্যান্ড, জার্মানি, বেলজিয়াম, এসব দেশে যাবেন এবং আপনি বেশ কয়েকটা, যেগুলোকে এখন জাদুঘর বা সংরক্ষিত স্থান হিসেবে রাখা হয়েছে, কনসেন্ট্রেশন ক্যাম্প, যেখানে বিভিন্ন ভবন, যেখানে বন্দীদের আটকে রাখা হতো, গ্যাস চেম্বার যেখানে বন্দীদের পুড়িয়ে মারা হতো, ক্রিমেটেরিয়াম, তারপরে সেখানে এই যে অবজারভেশন টাওয়ার, এগুলো সব প্রিজার্ভ করা হয়েছে। এবং বিশ্বের সরকার প্রধান মানে একমাত্র সরকার প্রধান ইউনূস। এখানে পৃথিবীর অনেক দেশের দেশের সরকার প্রধানরা তো নিয়মিতই যান, পৃথিবীর অনেক দেশের খ্যাতিমান লোকজনও এই স্থানগুলো পরিদর্শনে যান। তো আমি জানি না ব্রিগেডিয়ার আজমি এই আজগুবি তথ্য কোথায় পেল যে ডক্টর ইউনূস বিশ্বের একমাত্র সরকার প্রধান যিনি আয়নাঘর পরিদর্শনে গেছেন। আর কেউ, আমরা এই হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্প এই সম্পর্কে আমরা কেউ কিছু জানি না। কে কাকে রক্ষা করার জন্য এই আলমত্ব ধ্বংস করা হচ্ছে, আপনার থেকে আপনার কি মনে হয়? আমি আবারও বলছি, আমি আল্লাহ রসুলকে ভয় পাই বেশি। দুনিয়া মানুষ কি বললে সেটা ভয় পাই না। আমি অনুমান ভিত্তিক কোনো কথা বলবো না, কারণ কোরআনে নিষেধ আছে, হাদিসে নিষেধ আছে। তোমরা অনুমানের উপরে কোনো কথা বলো না। তো আমার যেখানে ডাইরেক্ট নলেজ নাই সেখানে আমি কিভাবে বলবো? এইসব আজমিদের সমস্যা কি জানেন? এরা মুখে আল্লাহ রসুলের নাম বলে,
এবং বলে যে তারা শোনা কথায় বিশ্বাস করে না, বাঙালির দোষ, শোনা কথায় বাঙালি বলে। কিন্তু এই যে মকসুরুল হক সম্পর্কে তিনি যে তথ্যগুলো দিলেন, এগুলো তো কোনোটাই আমি সত্যতা খুঁজে পাচ্ছি না। এগুলোর আমাদের আইসিটি, আমি জানি না আইসিটি ইজ বায়াস নাও, কিন্তু এগুলো ইনভেস্টিগেট করা দরকার যে তিনি একদম জলজান্ত মিথ্যে কথা বলছেন।